বাংলাদেশের মানুষের এই জঙ্গিবাদী একটা গোষ্ঠীর শাসনটা তাদের দরকার ছিল, এবং এই শাসনটা পরিপূর্ণরূপে যদি না দেখে বাংলাদেশের মানুষ সংশোধিত হতে পারবে না। বাংলাদেশের মানুষ হয়তো এমনিতেও সংশোধিত হতে পারবে না, কিন্তু একটা সম্ভাবনা আছে যে যদি তাদের যদি সত্যিকারের চিন্তা একটু জাগ্রত হয়। চিন্তাটাকে জাগ্রত করা কঠিন। চিন্তাটা কেন জাগ্রত করা কঠিন আমি আপনাকে বলি। আমি আজকে আমার একটা ফেসবুক পোস্ট আপনি দেখবেন, আমি আরিফ জাবতিক নামে এক বুদ্ধিজীবীকে আমি আচ্ছা করে আপনার ধুয়ে দিয়েছি। এর কারণ হলো, দেখেন, এই ছেলেটা একটা ভিডিও বানিয়েছে, সেখানে সে বলছে যে মতি মাহফুজের উপর যে কালকে যে আক্রমণ হয়েছে এটাতে খুশি হওয়ার দরকার নাই, এটাতে খুশি হইলে পরে আওয়ামী লীগের উপরও আক্রমণ হবে। এই আহাম্মকের বাচ্চা জানে না যে আওয়ামী লীগকে তো ওরা মেরেই ফেলেছে 5ই আগস্ট। সেই দিকে কিন্তু কোনো খেয়াল নাই। খেয়াল হলো এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনালদের মধ্যে এই মতি মাহফুজের উপর সহানুভূতি তৈরি করার ক্রিমিনাল। আপনাকে যে জিনিসটা বুঝতে হবে বাড়ি ভাই, সেটা হলো বাংলাদেশের একটা উজ্জ্বল বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আরিফ জাবতিকের মতো আধা উন্মাদ বুদ্ধিজীবীরা হলো সবচেয়ে বড় বাধা। যেভাবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানি সেকুলার কারা, এই মতি মাহফুজ, এই সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দিন উমর, ওই দৃক যে ছবি তোলে সেই ছবির শহীদ, তারপরে আপনার নুরুল কবির, এইভাবে যতগুলো পাকিস্তানি নাস্তিক সেকুলার বাংলাদেশে আছে, এরা মূলত বাংলাদেশটাকে আলোর পথে যেতে সবচেয়ে বড় বাধা। কালকে আমার মাথায় ঘুরে ফিরে জানেন একটা জিনিস খুব বাজছিল, যে সত্যিকারে বাংলাদেশের আলোটাকে এই অন্ধকারের মধ্য দিয়ে যে আমরা যাচ্ছি, আমরা যদি খুব ভালোভাবে খতিয়ে দেখি, একমাত্র আলো কিন্তু শেখ হাসিনাই কিন্তু আমলে সব ধরনের পাকিস্তানি নাস্তিক সবকিছু কিন্তু আপনার আরামায়েশে ছিল, কিন্তু তাদের সেই আরামায়েশটা পছন্দ হয় নাই। কেন জানেন? এই যে তাদের পিতা মাতারা, অর্থাৎ এই যে পাকিস্তান নামক একটা রাষ্ট্র তৈরি করতে হবে হিন্দু এবং ভারতকে ঘৃণা করে, এই যে এরা যে শিশুকালে ওই বোধটা নিয়ে তৈরি হয়েছে, মতি মাহফুজা নামের বাপকে, এই যে ইয়ে তো আবুল মনসুর আহমেদ, এই লোকগুলা তো সব পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা ছিল। তো এই ছেলেগুলা যখন 3 বছর বয়সে মাহফুজা নাম বা মতিউর রহমান, এই লোকগুলা যখন ওদের পিতা মাতার কাছে পাকিস্তানের যে স্বপ্নটা দেখে এসেছিল, সেই স্বপ্নটা তো ওরা ওরা বুক থেকে মুছে ফেলতে পারেনি। আপনি 3 বছর 5 বছর বয়সে যেটা শুনবেন, যেটা আপনার মগজে গেঁথে যাবে, সেটাই থেকে যাবে আপনার মধ্যে। আরিফ জাবতিকদেরও কিন্তু সেই অবস্থা। এই ছেলে মেয়েগুলা, এবং কেউ কিন্তু না আপনার যুক্তিটাকে, কেউ আধা যুক্তির মালিক, কেউ পুরো উন্মাদনার মালিক। এদের থেকে আপনার ওই যে যে জঙ্গি, আজকে সবচেয়ে যে জঙ্গিটা বাংলাদেশে সবচেয়ে বড় লাভবান, ওই যে মাহমুদুর রহমান, তাই না? প্রথম আলো ডেইলি স্টার, যদি আমি জানি না, প্রথম আলো ডেইলি স্টার নিজেরাও এটা জ্বালাই দিতে পারে। মানুষ যখন অপরাধে জড়িত হয়ে যায়, মানুষ যখন খারাপ হয়ে যায়, যখন মানুষের নৈতিকতা বোধ থাকে না, নৈতিকতা বোধ যখন তার মগজ গিলে ফেলে, তখন যে কোনো কিছু সত্য। আমি যদি কোনো কনস্পিরেসি থিওরির পক্ষে নেই। আজকে একজন লিখেছেন, তিনি প্রথম আলো বাসায় রাখতেন, প্রথম আলো যেহেতু বেরোয় নাই, তার ইয়েতে আমার দেশ, তার আমার দেশ দিয়েছেন। এবং গতকালকে যখন এই আক্রমণটা হয়, তখন আজকের পত্রিকা লাইভ চলছিল, ওইখানে একজন দর্শক কমেন্ট করেছেন, এটা মাহমুদুর রহমানের খেলা। এটা খুবই স্বাভাবিক। যুক্তিতে কি বলে, মাহমুদুর রহমানের সাথে প্রথম আলো ডেইলি স্টারের কিন্তু ঝামেলা ছিল, যারা 2006-04 ওই সময়টায়, অর্থাৎ আমার দেশের বিরুদ্ধে কিন্তু এরা এই মতি মাহফুজরা সোচ্চার ছিল। সোচ্চারটা কিন্তু জানেন এখানে কোনো আদর্শিক বিষয় ছিল না। আসলে আদর্শিক বিষয় থাকলে তো মতি মাহফুজরা 2024-এ এই মাহমুদুর রহমানের সাথে যোগ দেয় না। আপনার আদর্শিক জিনিসটা নানান ভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ সেটা ছিল ব্যবসার খেলা। ওই আমার দেশ কিন্তু তখনও অত্যন্ত শক্তিশালী পত্রিকা হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, আপনার যেহেতু বাংলাদেশ জঙ্গি অধ্যুষিত, আপনার সেইভাবে ওই ব্যবসায়িক মাইর খেয়ে যাচ্ছিল বলে ওরা মাহমুদুর রহমানের বিরুদ্ধে লেগেছিল। মাহমুদুর রহমান স্বাভাবিক, আপনি সরাসরি যখন কেউ যুদ্ধ করে, কি হলো আমাদের আলোর, কেউ যখন সরাসরি যুদ্ধ করে তখন তো শত্রু হয়ে যায়। সেই শত্রুতা হয়তো মাহমুদুর রহমান এখন শত্রুতা বশত এই পত্রিকা দুইটা বন্ধ হয়ে যাক সেটা চাচ্ছে, তাহলে প্রথম আলো একচ্ছত্রভাবে বাংলাদেশের মিডিয়া জগৎ কন্ট্রোল করবে। এগুলো তো খুবই সোজা হিসাব। সুতরাং মাহমুদুর রহমানের যে এখানে যথেষ্ট ভূমিকা আছে, যথেষ্ট আপনার, মাহমুদুর রহমান নিয়ন্ত্রণ করে কাকে? পিনাকিকে নিয়ন্ত্রণ করে। পিনাকি তো অনলাইনে পিনাকি ইলিয়াস এগুলো ভাঙাচ্ছে, হতে পারে। কিন্তু আপনি যেটা দেখে অবাক হবেন সেটা হলো মতি মাহফুজের প্রতিক্রিয়া। তারা সেইটাকে নিজেদের অন্তর্কুন্দল হিসাবে দেখছে। মতি মাহফুজের এবং প্রথম আলোর যে লোকগুলা রাস্তায় দাঁড়িয়েছে, ওদের ভেতরে হয়তো ভয় ডর আছে। কারণ হলো যে এদেরকে তো মেরে ফেলবে। সত্য কথা হলো যে জঙ্গিরা মতি মাহফুজকে মেরে ফেলবে। কারণ মতি মাহফুজ যেই জীবন যাপনে অভ্যস্ত হয়ে গেছে, পরকিয়া করা, অর্থ আত্মস, এগুলোর সাথে তো জঙ্গিরা তো অন্য সমাজ দেখে। জঙ্গিদের সমাজ আরো অসৎ, কিন্তু জঙ্গিরা এদেরকে সহ্য করবে না, ফলে মেরেই ফেলবে। অর্থাৎ আজকে এবং মতি মাহফুজ এই ধরনের এলিমেন্টগুলা, যেগুলাকে আমি পাকিস্তানি মুসলমান বলছি, সলিমুল্লাহ খান থেকে শুরু করে, এই এলিমেন্টগুলা বাংলাদেশ থেকে ধ্বংস না হলে বাংলাদেশের মুক্তি নাই।
কারণ মানুষ এদেরকে বুদ্ধিমান মনে করে, যে মানুষগুলা সেকুলার হতে চায়, যে মানুষগুলা বিবেকবান হতে চায়, যে শিশুটা একটা যুক্তির কথা শুনতে চায়, সে কিন্তু সলিমুল্লাহর কথা শুনে, সে প্রথম আলো পড়ে। প্রথম আলো করেছিল কি, ওরা একটা আলাদা সাম্রাজ্য কায়েম করেছিল, যে শেখ হাসিনার পাশাপাশি সে একটা পত্রিকা কিন্তু ক্ষমতা থাকবে তার শেখ হাসিনার চেয়ে বেশি। তারপরে বিভিন্ন বিদেশি প্রভাব তো আছে, বিদেশি প্রভাব নিয়ে আসলে এখানে আলোচনা করার কোনো স্কোপই নাই, যেখানে আমি এইসব মানে নিষ্ঠুর, আপনার কুযুক্তিপূর্ণ, অসৎ, দুশ্চরিত্র এই সেকুলার গুলাকে দেখি যে এরা এমনিতে এক একটা কড়া অপরাধী। সেখানে আমি বিদেশি কনস্পিরেসির কথা বলার সুযোগটা কোথায় পাবো? আগে তো আমার এই অপরাধীগুলা সমাজ থেকে নির্বংশ হয়ে যাওয়া উচিত, কারণ এরা প্রত্যেকে আমাদের একটা আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে একটা বড় বড় বাধা। জঙ্গিরা আসলে বড় বাধা নয়, জঙ্গিরা এদের সবার হাতের খেলার পুতুল। আপনার এনসিপি এবার এই পরিস্থিতিতে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এনসিপি হলো কারা? এরা হলো আপনার শিবির থেকে গুপ্ত শিবির, যেটা ছাত্রলীগও ঢুকেছিল, যে হাসনাত সার্জিস, তারপরে ওসমান হাদি, এনসিপি না হোক, এগুলা কিন্তু সব এক গোয়ালের গরু। এগুলা প্রত্যেকে মূলত ইনোসেন্ট। দেখেন এই ছেলেগুলার বয়স কত? হাদির বয়স ছিল নাকি 32, 25, 26, 30, 32 বছর বয়সে এরা এসেছিল এখানে মরে গিয়ে বেহেশতে চলে যাওয়ার জন্য। আল্লাহ তালা এদের সৌভাগ্য করে দিছে 1000 কোটি টাকা বানানোর এক একটা। ফলে এরা দুনিয়াবি লোভেও পড়ে গেছে, কিন্তু ওদের মাথায় তো ওই চিন্তাটা আছে যে আমার বেহেশতে যাইতে হবে। আবার দুনিয়ার লোভে পড়ে এখন প্রথম আলোর সাথে যোগ দিয়েছে। কিন্তু আপনি পুরো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা 24-এ একত্রিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, এইগুলা সবাই একটা কমন পরিচয় যদি আপনি বলতে, এরা সব পাকিস্তানি মুসলমান, পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি সেকুলার, পাকিস্তানি মুসলমান। একটা গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কালকে জানা যায় নাকি বিপ্লবী সরকার ঘোষণা করা হবে। আমি খুব খুশি হব যদি এটা হয়। সত্য কথা বলতে কি, আপনার একটা অসুখ দানা বেঁধেছে বাংলাদেশ সমাজে একেবারে স্বাধীনতার পর থেকে। সেই অসুখটা সারতে হইলে প্রতিটা ফোঁড়া, আমরা যেহেতু ভেতর থেকে ফোঁড়াটাকে ধ্বংস করতে পারিনি, এখন ফোঁড়াটাকে জানান দিতে হবে। যেমন ইউনূস জানান দিয়েছে, 24-এর পর জঙ্গিরা জানান দিয়েছে, মতি মাহফুজরা জানান দিয়েছে, কালকে যদি একটা বিপ্লবী সরকার জানান দেয়, ফোঁড়াটা বাংলাদেশের মানুষ দেখে ফেললো। সাধারণ মানুষ তো সবশেষে তার পেটের ক্ষুধার কাছে দায়বদ্ধ, তাই না? প্রত্যেকটা মানুষ পেটের ক্ষুধার কাছে দায়বদ্ধ। সুতরাং যত সে দ্রুত দেখতে পারবে যে শেখ হাসিনাকে সরানোর পরে প্রজন্মের পর প্রজন্ম তার জন্য পেটের ক্ষুধা আপনার কি বলে পাহাড়ের মতো জমছে, তখন সে রিয়াক্ট করবে, তখন সে হয়তো সুবুদ্ধির উদয় হবে। এবং পাশাপাশি আমি বলবো, দেখেন আরেকটা জিনিস আমাদের সমাজে খুবই সমাধান করা দরকার। আমি আপনাদের সাথে যতই কথা বলি শেখ হাসিনা, শেখ রেহানা, বঙ্গবন্ধুর 2 মেয়ে, তাদের ছেলে মেয়েদের জন্য। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের জন্য এরা ছাড়া কোনো বাংলাদেশকে সঠিক পথে আনার আর কোনো মানুষ নাই। যতই এদের দুর্বলতা, আপনার যতই সীমাবদ্ধতা থাকুক, ওই বঙ্গবন্ধু রাষ্ট্রটা তৈরি করে দিয়ে গেছে শেখ হাসিনা, শেখ রেহানা, এনাদের ছেলে মেয়ে, তাদের অন্তর্কোন্দল নিয়েও আমি অনেক কথা বলেছি, কিন্তু আখেরে এরাই বাংলাদেশকে শাসন করলে বাংলাদেশ ঠিক থাকবে। এছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প নাই। হ্যাঁ, ওই জায়গাটা বুঝতে হবে। এখন যে জায়গাটা, এটা বলার পরে যেটা বলার জন্য বলছি, দেখেন সৌদি আরব কেন জঙ্গিবাদ দমন করতে পারে, বাংলাদেশ কেন পারে না? সৌদি আরব অপারেশনটা চালায় ইসলাম ধর্মের উপর, কিন্তু বাংলাদেশের মানুষ আধা শিক্ষিত, অশিক্ষিত, ইসলাম না জানা মানুষ ইসলাম ধর্মের উপর আপনার অপারেশনটা চালাইতে ভয় পায়, ফলে তারা অপারেশনটা চালায় জঙ্গিদের উপর। এই যে একটা ভুল পদ্ধতি, এই ভুল পদ্ধতিতে গিয়ে যাওয়ার কারণে আমরা জঙ্গিবাদ বন্ধ করতে পারছি না। ফলে ইসলাম ধর্মটাকে আক্রমণ করতে হবে, অর্থাৎ এই ধর্মের যেটা আপনার বাস্তবতার সাথে মিলে, যেটা আপনার আধুনিকতার সাথে মিলে, যেটা সভ্যতার সাথে মিলে, এবং যেটা মানুষকে বেহেশতে নিয়ে যাওয়ার সাথে মিলে, এই জিনিসটাকে রেখে বাকিটাকে মাটি চাপা দিতে হবে। যেমন সৌদি আরব দিয়েছে। সৌদি আরব যদি এটা মাটি চাপা দিয়ে যদি বেহেশতে যেতে পারে, তাহলে শেখ হাসিনা, শেখ রেহানাও বেহেশতে যেতে পারবে। সোজা কথা। এগুলোর অনেক বিস্তৃত ব্যাখ্যা দেওয়া যায়, আমি শুধু মানে কি করতে হবে সেটা বললাম। কিন্তু আমাকে যদি আপনি বলেন যে যুক্তি তুলে ধরতে, ইসলাম ধর্ম দিয়েই আমি যুক্তিটা তুলে ধরতে পারবো। সেটা কি? সেটা হলো, দেখেন জঙ্গিদের প্রচার হলো যে, একটু সময় লাগবে 5-6 মিনিট এটা বর্ণনা করতে গেলে। প্রথম কথা হলো আপনার যুক্তি এবং বিজ্ঞান। যুক্তি এবং বিজ্ঞানে প্রতিটা ধর্ম মিথ্যা। আপনার ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান ধর্ম পুরোপুরি মিথ্যা, এটা বিজ্ঞানের কোনো যুক্তির সাথে কোনোদিনই যায় নাই। হিন্দু এবং বৌদ্ধ ধর্ম কিছুটা যেত, বিশেষ করে ওদের যে পুনর্জন্মের থিওরিটা ছিল, অর্থাৎ পুনর্জন্মের থিওরিতে হিন্দু বৌদ্ধ ধর্ম যেত, অর্থাৎ যুক্তিতে ওরা কিছুটা এগিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন ভাইরাস আবিষ্কার হয়ে গেছে এবং মানুষের শুধু আমার পুরো সমগ্র স্ট্রাকচারটা না, আমার দেহের বা আপনার দেহের, যে কোনো প্রাণীর দেহের প্রতিটা কোষের একটা জীবন আছে,
এই এই সামগ্রিক হিসাবটা নেওয়ার পরে আপনি পুনর্জন্মের ফলে যতগুলো পুনর্জন্ম করছে, যতগুলো আপনার আদি জন্ম ছিল, এই হিসাবটা বৈজ্ঞানিকভাবে আপনি আর মিলাতে পারেন না। ফলে অর্থাৎ প্রতিটা প্রাণের কোষের প্রাণ আছে, ভাইরাসের প্রাণ আছে। যেই ভাইরাস একটা একটা প্রাণী দেহে পড়ার সাথে সাথে লক্ষ কোটি ভাইরাস হয়ে যায়। এই জিনিসটা আবিষ্কার হওয়ার পরে হিন্দু এবং বৌদ্ধদের পুনর্জন্মের থিওরিটাও মিথ্যা হয়ে গেছে, এবং ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান ধর্ম আগে থেকেই মিথ্যা। অর্থাৎ বিজ্ঞানের যুক্তিতে আমি বলছি না, আমি একজন বিশ্বাসী মুসলমান এবং আমি বেহেশতে যাব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি শুধু কিভাবে পৃথিবীটাকে চালাতে হবে ইসলাম ধর্ম ব্যবহার করে সেটা আমি বলতেছি। এখন আপনি বলবেন যে প্রথম কথা হলো যে যুক্তিতে এগুলা সব মিথ্যা, অর্থাৎ কোরআন হাদিস আপনি যুক্তিতে এগুলাকে কোনোটাই আপনি কোনো সত্যতা আপনি এস্টাবলিশ করতে পারবেন না, এটা পুরোপুরি বিশ্বাসের ব্যাপার। আলবানি নামে এক আলবানিয়ান লোক, তার নামও আলবানি, নাসির উদ্দিন আলবানি, আপনার 90-এর দশকে খুব সম্ভবত হাদিসের জয়ীফ মিথ্যা, অর্থাৎ মিথ্যা হাদিস, সঠিক হাদিস, আধা সঠিক হাদিস বের করেছিল। এটা একটা ভুয়া তথ্য। যেই তত্ত্বে একটা হাদিস মিথ্যা, অর্থাৎ জয়ীফ হাদিস, সেই তত্ত্বে কোরআনও কিন্তু মিথ্যা। বুঝতে পেরেছেন? সুতরাং এটাকে বিশ্বাস হিসাবে ধরে নিয়ে এটা থেকে ইসলাম ধর্মের সুবিধা হলো কি, এখানে যত ধরনের এত স্মার্ট একটা ধর্ম, একইভাবে এটা সম্পূর্ণরূপে আনস্মার্ট। ইহুদিরা খ্রিস্টানরা আধা আনস্মার্ট ধর্ম তৈরি করছে, ইসলাম হলো পরিপূর্ণ একটা বেকুবের ধর্ম, পরিপূর্ণ একটা স্মার্ট লোকের ধর্ম। এখন আপনি বলবেন যে কোরআন তো আল্লাহর বাণী, কোরআনকে আমি পরিবর্তন করতে পারবো না। না, পারবেন। আপনি জঙ্গিদের তত্ত্ব দিয়ে পারবেন। কোরআন একটা সহিহ হাদিস আছে যে একটা কোরআনের আয়াত হাদিসে খেয়ে ফেলছে। কোরআনের আয়াত যদি হাদিসে খেয়ে ফেলে তাহলে আল্লাহ নিজে তো আল্লাহর বাণী ইয়ে করে নাই হাদিস অনুযায়ী, তাই না? তাহলে সেখানে যে গোজামিল ঢুকে নাই, এটা কি কোনো যুক্তিতে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। অর্থাৎ আপনি কোরআন হাদিসের যুক্তি দিয়ে কোরআন হাদিসকে বিশুদ্ধিকরণ করতে পারেন। বিশুদ্ধিকরণের কোরআনকে বিশুদ্ধিকরণে সৌদি আরব এখনো যায় নাই, একদিন যাবে। কিন্তু তারা কোরআন হাদিসের যেই ধারাগুলা ব্যবহার করে জঙ্গিবাদ তৈরি হয়, সেগুলা তাদের সমাজে তৈরি হতে তারা দেয় না। তারা ইসলামকে অপারেশন চালিয়ে জঙ্গিবাদ বন্ধ করেছে। আপনি যদি ইসলামের উপর অপারেশনটা না চালান, আপনি জঙ্গিবাদ বন্ধ করতে পারবেন। এবং 24-এর জঙ্গি উত্থানের পর যেটা হয়ে গেছে, আমি মনে করি আজকে জঙ্গিদের বর্বরতা দেখার পরে সমাজে একটা মোটা দাগে একটা আপনার জনমত গড়ে উঠবে যে না, জঙ্গিদের পথে নয়, আর একটু ভালো পথে যদি আমরা যদি সৌদি আরবের পথ, মরক্কোর পথ, মিশরের পথ, যে দেশগুলো সম্পর্কে আমি খুব ভালো জানি, এই পথে যদি আমরা মুসলমানদেরকে বেহেশতে যাওয়ার তরিকা দেখিয়ে দিতে পারি, তাহলে মুসলমানরা এই জঙ্গিবাদ দমনে হয়তো সাধারণ অর্থাৎ সমাজের যারা সুবুদ্ধির চর্চা করেন তাদের সাথে এসে সাধারণ মুসলমান এসে দাঁড়াবে। আর যদি না দাঁড়ায় তাহলে তো তাদের কপালে যেটা আছে, আমরা আলজেরিয়াতে দেখেছি প্রায় 1.5 লাখ মানুষ, 2 লাখও বলে, মানে একদম আপনার খুব অর্থোডক্স হিসাবে 1.5 লাখ মানুষকে রাস্তায় জবাই করে হত্যা করা হয়েছিল 1990 সালে। বাংলাদেশ সেই দিকে যাচ্ছে। মতি মাহফুজ এদের কল্লা তো যাবেই, কারণ এরা নিজেরা এক একটা জঙ্গিবাদের ডিব্বার উপর বসে আছে, জঙ্গিবাদের বমের উপর বসে আছে। এরা জঙ্গিবাদের আপনি দেখেন, এই যে নুরুল কবির নামে যে ছেলেটা চুল টেনে দিয়েছে জঙ্গিরা, আপনি দেখবেন 24-এর জঙ্গি উত্থানের পর এই ছেলে যেভাবে কথা বলতো টেলিভিশনে, শিশুদের মানে কাদের সন্তানদের না শিশুদের হত্যা করা হয়েছে, সে একবারও বলে নাই যে জঙ্গিরা জঙ্গিদের হত্যা করেছে, শিশুগুলোকে জঙ্গিরা হত্যা করেছে, এটা কিন্তু সে বলে নাই। তার প্রেম হলো জঙ্গিদের প্রতি। জঙ্গিরা এখন যদি তার চুল টেনে দেয়, তাহলে আমি কেন আনন্দ পাবো না? আজকে থেকে প্রথম আলো ডেইলি স্টারের সামনে যে নাগরিক সমাজ গিয়ে মানববন্ধন করলো, এই নাগরিকরা কোনোদিন কিন্তু 32 নম্বরে যায় নাই কিন্তু। না, অথচ এই নাগরিকরা মুক্তিযুদ্ধকে ওন করে তারা মুক্তিযুদ্ধকে ওন করে না, ওইটা ওদের একটা চালাকি থিওরি। জিয়াউর রহমান যেভাবে একটা চালাকি থিওরি তৈরি করছে যে মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপির প্রতি আমি একেবারেই অ্যাডভার্স না, কিন্তু তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। এমনকি আপনি বাংলাদেশের কমিউনিস্টরা দেখেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না, উদিচি টুদিচি জ্বালিয়ে দিচ্ছে, কিছু এসে যায় না। এগুলো প্রত্যেকটা কিন্তু 24-এ জঙ্গিদের যারা যারা সাথী হয়েছে তাদের অন্তর্কন্দলে আজকে তারা ফাঁপড়ে পড়ছে। আওয়ামী লীগকে তো তারা মেরেই ফেলেছে, তাই না? আওয়ামী লীগের কত লোক দেখেন, গত 24-48 ঘন্টায় সবচেয়ে বড় অপরাধটা হয়েছে একটা হিন্দু ছেলেকে জ্বালিয়ে মেরে ফেলা বা মেরে জ্বালিয়ে দেয়া। সেটা নিয়ে কেউ কথা বলছে না, সবাই প্রথম আলোর ইয়ে নিয়ে আসে। কিন্তু মূল অপরাধটা তো ওইটা হয়েছে যে একটা নিরীহ হিন্দু ছেলেকে মেরে ফেলা হয়েছে, যে কোনো সাথে পাশে নেই। আজকে দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য যারা সবচেয়ে ভালোভাবে লড়ছে তারা কিন্তু হিন্দুদের ছেলে মেয়ে। কারণ হলো ওরা শান্তি চায়, ওরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চায়। আমরা মুসলমানরা তো শান্তি বুঝি না, আমাদের মগজে হইলো অশান্তি। আপনাকে বাংলাদেশকে, এমনকি ভারতেরও কোনো প্রজ্ঞা আমি দেখছি না বর্তমান পরিস্থিতিতে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি মানুষের মধ্যে একটা ভালো জিনিস আছে, সেটা অনেক কদর্যতার নিচে লুক্কায়িত।
প্রতিটা কদর্যতা, প্রতিটা আপনার এই 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 আবর্জনার পর্দা যদি আমরা উন্মোচন করতে পারি, মানুষের সুকুমার বৃত্তিগুলো আপনার প্রস্ফুটিত হবে, উদ্ভাসিত হবে, বিকশিত হবে, মানুষ ভালোর পথে যাবে। কোনো মানুষ শান্তি চায় না, অশান্তি চায় না, জঙ্গিরাও অশান্তি চায় না। জঙ্গিদের যদি আমরা বেহেশতে, এই যে দোজকের ভয় এবং বেহেশতের লোভ, এই জায়গাটা যদি আমরা রেশনালাইজ করতে পারি, অর্থাৎ যে কোনো একটা শিশুকে যদি 10 বছর পর্যন্ত যদি এই ধরনের শিক্ষা থেকে দূরে রাখা যায়, তাহলে কিন্তু জঙ্গিবাদ আর তৈরি হয় না। জঙ্গিবাদটা তৈরি হয় 3 থেকে 5 বছর বয়সে। হাদি একটা চরম উচ্ছৃঙ্খল জঙ্গি। বাংলাদেশের যত সেকুলার আওয়ামী লীগ থেকে শুরু করে কেউ কিন্তু এই কথাটা স্পষ্টভাবে বলতে পারছে না। সবাই যে হাদির প্রতি আমারও সহানুভূতি আছে, সে একটা প্রাণী হিসাবে, কিন্তু সেই প্রাণটা তো একটা ভাইরাস হয়ে গেছে। কিন্তু তার জন্য তো হাদি দায়ী না, হাদির ফ্যামিলি দায়ী। হাদির সবগুলা নাকি মৌলবী, যে মৌলবীর পিতামাতা সব মৌলবী ছিল, এরা সবাই পাকিস্তানের স্বপ্ন দেখেছে। একদিনে তো কোনো কিছু তৈরি হয় না। হাদির ভাগ্য হচ্ছে তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার কবর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে। হোক, এগুলোতে কিছু এসে যায় না। যখন জঙ্গিবাদটা পতিত হবে, যখন এই স্বাধীনতা বিরোধীরা যাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এইবার আর এদের চিহ্ন রাখবে না বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। কারণ তারা তো পৃথিবীর সাথে আপনার সমানতালে, ভারতের সাথে সমানতালে এগিয়ে যেতে চায়, তাই না? ওই আকাঙ্ক্ষাটাও তো আছে। কিন্তু প্রতি 5 বছর 10 বছর পর পর এসে এরা 10 বছরের জন্য, 5 বছরের জন্য সমাজটাকে 50 বছর 60 বছর পিছিয়ে দিবে। এইটা মানুষ তো আসলে চাইবে না। মানুষকে মূল জিনিসগুলো বুঝাতে হবে। আওয়ামী লীগের এখন কাজ হলো প্রতিটা মানুষের ঘরে ঘরে যাওয়া। আওয়ামী লীগের দুর্ভাগ্য হলো যে তারা একটা শক্তিশালী অনলাইন ফোরামও কিন্তু তৈরি করতে পারলো না। আপনি দেখেন, জঙ্গিগুলাকে বুঝতে হবে, হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিলে 80,000 90,000 লাইক, কমেন্ট, রিয়াকশন পড়ে। আমরা যারা করি তাদের 200 400 20টা 30টা। কত সংঘবদ্ধ জঙ্গি চক্র, কত বড় তাদের ডেডিকেশন। এইটা যদি আমরা না বুঝি, সেই অনুযায়ী যদি আমাদের প্রস্তুতি না থাকে, তাহলে ন্যাচারালি হয়তো ন্যায় বিচারটা আসবে। আর আমরা যদি সেটা সম্পর্কে সচেতন হই, আমরা হয়তো এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে হবে, অর্থাৎ আলোর দিনটাকে আমরা দ্রুত সামনে আনতে পারবো। আর আমরা যদি সেই বুদ্ধি, সেই প্রজ্ঞা খরচ না করতে পারি, এটা আসতে দেরি হবে। কিন্তু আসতে বাধ্য। পৃথিবী তো আলোর দিকে যাচ্ছে। সারা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সূর্যের আলো নিভে যাবে, কিন্তু তার আগে বেঁচে থাকার জন্য, মানুষের জন্য একটা সুন্দর জীবন তৈরি করার জন্য যে প্রচেষ্টা, সেটা চালু থাকবে। সেটা পরিপন্থী হলো জঙ্গি, সেটা পরিপন্থী হলো মতি মাহফুজ, যাদের অফিস আজকে চালিয়ে, সেটার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় অপরাধীও কিন্তু ইউনূস, যাকে সারা বিশ্ব তৈরি করেছে। আমরা যদি আজকে বাংলাদেশের দুরবস্থার কথাগুলো সঠিক ভাষায় রূপান্তরিত করতে পারি, যেই ভাষা আমি কারো কাছে শুনি না, তাহলে সারা বিশ্ব একদিন লজ্জিত হবে। অর্থাৎ সভ্য বিশ্ব বলতে আমি কাকে বুঝাচ্ছি? ইসলামিক জঙ্গিবাদ ছাড়া অবশিষ্ট বিশ্ব, যেটা সভ্যতাকে মেনে নিয়েছে, তারা লজ্জিত হবে। পশ্চিমা যুক্তরাষ্ট্র লজ্জিত হবে ইউনূসের মতো এত বড় একটা মনস্টার তৈরি করার জন্য, এত বড় একটা দৈত্য তৈরি করার জন্য। প্রথম আলো ডেইলি স্টার অফিসগুলো ধ্বংস করার পরে সেখানে পুলিশ সেনাবাহিনী গেল এবং ইউনূস ফোন করে দুঃখ প্রকাশ করলো। দেখেন এদের প্রতিক্রিয়া, প্রথম আলো ডেইলি স্টারের জন্য সারা বাংলাদেশের ঘুম নাই। ওদের কিন্তু প্রতিক্রিয়া অত্যন্ত মাইল্ড। ওরা আসলে ভিন্ন হিসাবে আছে। মনে করেন ওদের ধরেন 10 কোটি টাকা সম্পত্তি পড়ে গেছে, কথার কথা। যদি এমন বন্দোবস্ত থাকে তারেক রহমান, ইউনূস আর মতি মাহফুজ মিলে যে এর বিনিময়ে 500 কোটি টাকা পাওয়া যাবে, তাহলে তো ওরা জ্বলে যাওয়াতে এরা খুশি। আমার হতে পারে, আমি বলছি না কোনটা সত্য, আমি জানি না, আমি মানে জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটাও তো হতে পারে। ওদের প্রতিক্রিয়ায় দেখা যায় ওরা কি বলছে যে নির্বাচন বানচাল এবং ইউনূসকে ডিস্টেবিলাইজ করার জন্য। প্রথম আলোর যেটা পত্রিকাতে যেই এটা দেখলাম আর কি, তার মানে হলো যে তারা সরকারের প্রতি, অর্থাৎ ইউনূসের প্রতি সহানুভূতিশীল। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করা হয়েছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করা হয়েছে। অর্থাৎ এটা শুধু বলতে বাকি নাই যে আওয়ামী লীগ সেই অফিসগুলো জ্বালিয়ে দিছে। ওইদিকে কিন্তু পিনাকি কিন্তু আপনার ইয়ে করছে, যে মানে মাইক দিয়ে ঘোষণা করে করে জ্বালাচ্ছে। অদ্ভুত ব্যাপারটা অদ্ভুত কেন জানেন? যেহেতু মতি মাহফুজের মাথায় যুক্তি কাজ করে না। লোভ এবং ইগো, দুইটা জিনিস। ওদের মূল শত্রু ছিল লোভ এবং ইগো, এবং পাকিস্তানে থাকার বাসনা। এই 3টা জিনিস ওদেরকে অমানুষ বানিয়েছে। ফলে ওরা ওই একই বৃত্তে, জঙ্গিদের বৃত্ত থেকে বাইর হওয়া ওদের পক্ষে আর আসলে কোনোদিনও আর সম্ভব না। বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার পক্ষে থাকা ছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নেই। আপনি দেখেন আমাকে একজন বিকল্প কে বাংলাদেশকে আজকে এই অন্ধকার জায়গা থেকে টেনে তুলতে পারবে? একমাত্র শেখ হাসিনা পারবে, আর কেউ পারবে না। কারো কোনো ইলেকশন ভন্ডুলের পথেই আগাচ্ছে সবকিছু। ইলেকশন তো ইউনূস চায় না। ইউনূস তো ইলেকশন আপনার তারেক জিয়ার সাথে বা বিএনপির ভয়ে দিচ্ছে, কারণ বিএনপি ক্ষমতায় চলে আসবে ইমিডিয়েটলি। এখন ইউনূসের সাথে বিএনপির নিশ্চয়ই একটা বোঝাপড়া আছে, কিন্তু তারপরেও ইউনূস এখন যে পরিমাণ স্বাধীনতা ভোগ করছে সেটা তারেক জিয়ার সঙ্গে করতে পারবে কিনা, সেটা একটা চিন্তা আছে। ইউনূস বলুন, এনসিপি বলুন, জামাত বলুন, তারা বর্তমানে যেই ধরনের
আপনার আপার হ্যান্ডে আছে। ইলেকশন তো ওদের স্বার্থবিরোধী এই অর্থে যে আপনার ক্ষমতাটা 24-এর জঙ্গিদের এক পক্ষ থেকে আরেক পক্ষের হাতে স্থানান্তরিত হবে। যেই পক্ষ নেতৃত্ব দিয়েছে সেই পক্ষ থেকে যেই পক্ষকে সন্ত্রাসী এটা মাসল হিসাবে অর্থাৎ পেটোয়া বাহিনী হিসাবে পেয়েছিল তাদের হাতে যাবে। এটা জামাতের জন্য বড় মনোকষ্টের কারণ না? নেতা হয়ে যাচ্ছে কর্মী, কর্মী হয়ে যাচ্ছে নেতা। 24-এর জঙ্গি আন্দোলনে জামাত ছিল নেতা, তারেক রহমান ছিল কর্মী। যদি ইলেকশনে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করে তাইলে তারেক রহমান হয়ে যাবে নেতা, জামাত হয়ে যাবে জঙ্গি। এতটুকু ইগোর ফারাকে কিন্তু এদের মধ্যে আজকের এই সমস্যাটা চলছে। কালকে ইন্ডিয়ান পার্লামেন্টে একটা রিপোর্ট তারা ইয়ে করেছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ এটা বারুদের স্তূপের উপর আছে এবং বাংলাদেশ স্বাধীনতার পরে ভারত বাংলাদেশ সম্পর্কে এত স্পর্শকাতর অবস্থায় ছিল না। এটার ইম্প্যাক্ট কি হতে পারে সামনের দিনগুলো? ভারত তো তার সতর্কতা নিবে, কিন্তু ভারত হলো কি রাষ্ট্র হিসেবে অতি দুর্বল একটা রাষ্ট্র। আপনার বিশেষ করে জঙ্গিবাদের উপর ওদের অধ্যয়ন অতি সীমিত, খণ্ডিত এবং ভুল। বাংলাদেশ সম্পর্কে শশী থারুর, সারা পৃথিবীতে এত বড় জ্ঞানবাজ মানুষ, তারও কিন্তু বাংলাদেশ সম্পর্কে ধারণা অতি নগণ্য, খণ্ডিত এবং দুর্বল। ফলে তারা ওই একটা বৃত্তে ভাবে যে এখানে প্রভাব বিস্তার, প্রভাব কথাটা বোধহয় কোথায় ছিল আমি পড়েছি যে বাংলাদেশের উপর তার ইনফ্লুয়েন্স কমে যাবে, মানে সে চিন্তা করছে তারও একটা স্ট্রাকচার্ড মাইন্ডসেট দিয়ে, অর্থাৎ প্রজ্ঞাটা অনুপস্থিত, জ্ঞান তথ্য ইত্যাদি অনুপস্থিত। ফলে এগুলোর আপনার বড় প্রতিক্রিয়া হবে না। হ্যাঁ, কিন্তু ন্যাচারালি জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতকে একবার না একবার যেতে হবে। ভারত সবচেয়ে অমানবিক কাজ কি করছে জানেন? এই যে একটা হিন্দুকে মেরে ফেললো, এটার জন্য ভারতের কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখছি না। অথচ একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে বাংলাদেশে আজকে যেসব সেকুলার মানুষগুলা, বাংলাদেশপন্থী সেকুলার মানুষ, বাংলাদেশপন্থী আপনার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বা এই যে আপনার সংখ্যালঘিষ্ঠ শ্রেণী আছে, তাদের প্রতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতের দায়িত্ব পড়ে। ভারত তো সেই দায়িত্ব পালন করছে না। ভারতের শেখ হাসিনার প্রতি আচরণকে অন্তত পাবলিক যে ওরা অভ্যন্তরীণ ভাবে কি আচরণ করছে আমি জানি না, আমার সাথে শেখ হাসিনারও কোনো যোগাযোগ নেই, ভারতেরও যোগাযোগ নেই, কিন্তু ভারত তো শেখ হাসিনাকে অপমান করছে। তাদের এই যে কয়দিন আগে আপনার একটা লোক দেখলাম যে একটা ইয়ে লিখেছে পত্রিকা, মানে উপসম্পাদকীয় কিছু একটা লিখেছে, হর্ষবর্ধন সিংলা, তো শেখ হাসিনাকে অপমান, এই ধরনের কথাবার্তা বলা, মানে অপমানটা যে তারা জেনে বুঝে করছে নাকি সচেতন ভাবে করছে না অসচেতন ভাবে করছে সেটা আমি জানি না। এখানে আবার তো বলা হয়েছে ওই হর্ষবর্ধন সিংলার লেখাতে শেখ হাসিনাই প্রকৃত বন্ধু এবং তাকে কোনোভাবে হস্তান্তর করা যাবে না। কথাটা সত্য, কিন্তু প্রকাশ ভঙ্গিটা শেখ হাসিনার জন্য অপমানজনক। সেটা ভারতের নেতাগুলা করতে পারে নাই দেখে বাংলাদেশের জঙ্গিবাদীরা সবসময় বলে যে এই আপনার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। ভারতের নেতাগুলোকে আসলে প্রথমে দরকার ওদেরকে ট্রেনিং দেওয়া, যে তোমরা বাংলাদেশের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে তাদেরকে ভাষাটা আমাদের শিখিয়ে দিতে হবে। সেটা আওয়ামী লীগের তরফ থেকে বোর্ড লিখে করতে পারেনি, আসলে কেউ তো চিন্তা করে না, এবং কারো ওই সিক্স সেন্সটা নাই কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যেটা কথা বলেছেন এইটাই আসল জায়গায়। হর্ষবর্ধন সিংলা যেভাবে কথাটা বলেছে সেটা শেখ হাসিনার জন্য অপমানজনক, সেটা জঙ্গিরা কিন্তু কোট করতে পারবে যে ভারতের বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। হর্ষবর্ধন সিংলাকে একটা উন্নততর ভাষা শিখতে হবে যদি আজকে ভারত বাংলাদেশ যে বিপদে পড়েছে জঙ্গিদের দ্বারা, বাংলাদেশের জঙ্গিদের দ্বারা, সেই বিপদ থেকে তারা সহজতর পথে, মোর ইফেক্টিভ পথে আপনার মানে এই বিপদ থেকে রক্ষা পেতে চায়। কালকে নিশ্চয় জানাজার পরে অনেক কিছু স্পষ্ট হবে কে কোন দিকে যাচ্ছে, আপনি কি মনে করেন? দেখেন, বাংলাদেশে তো 2024-এর 5 আগস্ট তার পরবর্তীতে যেভাবে মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেভাবে একটা হিন্দু ছেলেকে এই আপনার ময়মনসিংহে জ্বালিয়ে দিল ধর্ম অবমাননার নামে। ধর্ম অবমাননা হবে, মুসলমানদেরকে আরেকটা জিনিস মেনে নিতে হবে, নবী মুহাম্মদকে অপমান করবে, এইটা নিয়ে যত প্রতিক্রিয়া দেখাবে নবী মুহাম্মদের অপমান বাড়তে থাকবে। আপনি যদি আমাদের নবীর অপমান কমাতে চান, নবীর কোনো সমালোচনার জবাব দিবেন না। আপনার মূল উদ্দেশ্য কি নবীর সমালোচনা কমানো নাকি আরেকজন মানে সমালোচনা বাড়ানো? যদি বাড়ানো যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি প্রতিক্রিয়া দেখাবেন, যদি কমানো উদ্দেশ্য আপনি প্রতিক্রিয়া দেখাবেন না। পৃথিবীতে অন্যান্য ধর্মের লোকগুলা নেতা যারা ধরেন যীশু খ্রিস্ট বা হযরত দাউদ আলাইহিস সালাম, এই ধরনের প্রত্যেকের আপনার হাজার হাজার অপকর্মের বিষয় আছে, কিন্তু যীশু খ্রিস্টের একটু কম আছে, কারণ ওই লোক অল্প বয়সে মারা গেছে, বিয়ে শাদী করে নাই। তারা যেভাবে তাদের ধর্মীয় নেতাদের সমালোচনা বন্ধ করেছে সেটা হলো কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে। মুসলমানদের ওই বুদ্ধিটা তৈরি করতে হবে যারা সেন, যে আপনি নবীর অপমান বন্ধ করতে পারবেন একমাত্র কেউ অপমান করলে সেখানে চুপ থেকে। আপনি যদি এখন নবী 6 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে, এটা তো হাদিস দ্বারা সত্য,
এটা তো পৃথিবীর কোনো যুক্তিতে আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না। আপনাকে আল্লাহর যুক্তিতে যাইতে হবে। মানুষ সমালোচনা করবে, সেই সমালোচনার আপনি যদি প্রতিক্রিয়া দেখেন আরো সমালোচনা হবে। আপনি যদি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন, একসময় সমালোচনাকারীরা এটা নিয়ে আর কথা বলবে না। এখন আপনি কি প্রজ্ঞার পরিচয় দিবেন নাকি আপনি জঙ্গিত্বের পরিচয় দিবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি নিজে কতটা প্রজ্ঞাবান হয়েছেন সেটার উপর। কিন্তু এটা একটা বড় চরম অপরাধ সাধিত হয়েছে। এই ধরনের অপরাধ নিয়ে সভ্যতা বেঁচে থাকতে পারে না। যেভাবে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ ছিল গত 48 ঘন্টায় ওই হিন্দু ছেলেটাকে মেরে ফেলা এবং জ্বালিয়ে দেওয়া। এর জন্য ইউনূসের ফাঁসি হওয়া উচিত।